বাংলাদেশের ডিজিটাল পৃথিবী এখন বদলে যাচ্ছে চোখের পলকে। দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭৮ মিলিয়ন, যা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। শহর হোক বা গ্রাম, সবাই মোবাইল ফোনে, ইন্টারনেটে আর মোবাইল ফাইন্যান্স অ্যাকাউন্টে কোটি কোটি গ্রাহক এখন ব্যবহার করছেন। মানুষ চাইছে দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য সেবা, কিন্তু সব কি আদৌ ঠিকঠাক চলছে? নেটওয়ার্ক স্পিড, ডেটার দাম আর সার্ভিসের মান, এসব নিয়ে বাংলাদেশে দ্বিধা যেন কাটছেই না। মোবাইল অপারেটরে কি শুধুই টেলিকম কোম্পানি থাকবেন, নাকি বড় মাপের প্রযুক্তি কোম্পানিতে ট্রান্সফর্ম হবেন? চায়ের কাপে এমন প্রশ্নে ঝড় উঠছে হরহামেশা। ভবিষ্যৎ কি তা জানতেই আজকের দ্য বিজনেস, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাইল ফোন অপারেটর রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলমকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। শাহেদ আলম, আপনার সাথে আমার সম্ভবত ৩ বছর পরে এরকম সামনাসামনি দেখা হচ্ছে। আমরা তখন এক ধরনের বাস্তবতায় বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রি বা এই যে ট্রান্সফর্মিং ইন্ডাস্ট্রি সেটিকে দেখেছি। আজকে একটু অন্য আঙ্গিকে আমি প্রশ্নটা বা এই আয়োজনটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে কিছুদিন আগেও বলা যায় যে আমরা আমাদের মোবাইল ফোন অপারেশনের কথা যখনই ভাবতাম, আমরা অনেক বেশি ভয়েসের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। কিন্তু গত কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি যে কথা বলার জন্য ডেটার ব্যবহার প্রচণ্ড রকমের বেড়েছে এবং আমরা এখন ডিজিটাল সার্ভিস, ফিনটেক, এগুলোতে মানুষ এখন আস্তে আস্তে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ পুরো ইন্ডাস্ট্রিটা রূপান্তরিত হবার কথা। আমরা এই ট্রান্সফরমেশনটা কতটা দ্রুত করতে পারছি, নাকি আমরা পিছিয়ে আছি? আমরা তো কিছুটা পিছিয়ে আছি, সেটা বলাই বাহুল্য, এবং সেটার পিছনে অনেকগুলো কারণ আছে। বাট আপনি যদি বলেন আমরা কি এগিয়ে যাচ্ছি কি না, অবশ্যই আমরা এগিয়ে যাচ্ছি। আপনার 2G আমাদের সরকার এবং রেগুলেটর একটা এইম নিয়েছেন যে 2029 সালে 2Gটা বন্ধ করে দিবেন, এবং আমরাও মনে করি দ্যাটস এ রাইট ডিসিশন। যে 2G যদি শাটডাউন করা যায় তাহলে স্পেকট্রামের এফিসিয়েন্সিটা আরও বাড়ানো যাবে, আমরা সেই স্পেকট্রামটাকে ডেটার কাজে ইউজ করতে পারবো। আপনি যদি এখন ইউএসএতে যান, এমনকি অস্ট্রেলিয়া বা ইউরোপের অনেক দেশে যান, আপনি দেখবেন যে আসলে আপনাকে ওই 2Gতে আপনি ফোন করতে পারছেন না, কারণ এখানে আসলে 2G নাই এখন আর। আপনাকে কোনো একটা অ্যাপস ব্যবহার করেই কিন্তু কলটা করতে হচ্ছে। সো সেটাই হচ্ছে আসলে ফিউচার। সো এরপরেও কিন্তু ভয়েস থাকবে, ভয়েসটা থাকবে অ্যাপস ভিত্তিক, ভয়েসটা থাকবে ডেটা ভিত্তিক। ভয়েস যে চলে যাবে তা না, মানুষ কথা বলছে, আমাদের আমরা যেভাবে ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে ভয়েসের 2G নেটওয়ার্কটা হয়তো থাকবে না, কিন্তু ভয়েসের ডমিনেশনটা থাকবে হচ্ছে অ্যাপস ভিত্তিক যেসব সার্ভিসগুলো আছে সেগুলোতে। এবং আমরাও চাই সেদিকে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার আমাদের ইনভেস্টমেন্ট এফিসিয়েন্সি অনেক বাড়বে, টেকনোলজিক্যাল এফিসিয়েন্সিটা বাড়বে, স্পেকট্রাম এফিসিয়েন্সিটা বাড়বে। এবং আমরা আশা করছি যে আমরা যতদিন ডেটার দিকে যেতে থাকবো, ডেটার প্রাইসও কমতে থাকবে। কারণ এখন যেটা হয়, আমি আমার সেম নেটওয়ার্কে ধরেন ভয়েস এবং ডেটা দুইটাই আমাকে সার্ভিসটা দিতে হচ্ছে, এফিসিয়েন্সি আসছে না, এবং অফকোর্স স্পেকট্রামের দাম বেশি, ট্যাক্সের ইস্যু আছে, সব কিছু মিলে আমরা মনে করি যে 2029-এর মধ্যে আমাদেরকে যে কোনোভাবে হোক আমাদেরকে ডেটা নেটওয়ার্কে চলে যেতে হবে, তাহলেই আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটাতে পৌঁছতে পারবো। একটা জিনিস এখন অনেকে বলেন, সেটা হচ্ছে যে 5G ইজ দ্য ফিউচার। মানে এটা এই জন্য বলা হয়, অনেকে বলেন যে রিয়েল টাইম যেসব ইকোসিস্টেম আগামীতে আসবে সেগুলোর বেসিসই হবে 5G। বাংলাদেশে আমরা 5G নিয়ে অনেক আলোচনা করি, আপনারা সবাই বলেন আপনারা 5Gতে চলে আসছেন বা চলে আসবেন। আমরা কি আসলে 5Gর জন্য প্রস্তুত, এই রোল আউটের জন্য? কনসিডারিং দ্য ফ্যাক্ট, আমি শুধু স্পেকট্রামের কথা বলছি না, স্পিডের কথা বলছি না, আমি ডিভাইসের অ্যাভেলেবিলিটির কথা বলছি, আমি অন্যান্য যেসব সার্ভিস এনশোর করা দরকার, অন্যান্য ইন্ডাস্ট্রি রিলেটেড, সেগুলোর প্রস্তুতির কথা বলছি। আপনার কাছে কি মনে হয় আমরা 5Gর জন্য প্রস্তুত, নাকি আরও সময় লাগবে? এখন আমরা বলতে এখানে আসলে আমরা কাদেরকে বোঝাচ্ছি, এটা আমি একটু ভেঙে বলি। আমরা যখন 5Gর কথা বলছি, আমাদের কথা বলছি, তখন আমরা কিন্তু ইঙ্গিত করছি যে আমাদের যারা স্মল টু মিডিয়াম এন্টারপ্রাইজেস আছে, আমাদের যে কর্পোরেট বিজনেসগুলো আছে, আমাদের যে কারখানাগুলো আছে, এগুলো আসলে 5Gর জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে, এবং আমরা সেদিকেই খুব স্লোলি এগিয়ে যাচ্ছি। আমরা 5Gকে ভবিষ্যৎ বলবো কি না এটা নিয়ে ডাউট আছে। আসলে একটা সময় 4G, 5G, 6G এগুলো খুব একটা বেশি আর আলোচনা হবে বলে মনে হয় না, কারণ আমরা যেদিকে যাচ্ছি সেখানে জিটা আসলে ইস্যু না, জিটা টেকনোলজি। আপনি কিন্তু ডেটা সার্ভিসটা পাচ্ছেন, আপনার মূল সার্ভিসটা হচ্ছে ডেটা, এবং ডেটার মাধ্যমে আপনি এখন সমস্ত কাজকর্ম করবেন, আপনার ব্যাংকিং করবেন, আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলেন, আপনার যে কোনো ধরনের আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, অটোমেশন, আপনার ফ্যাক্টরি, সব কিছুতে আপনার
ডেটাটা দিয়ে আপনাকে করতে হবে এবং সেই ডেটাটা স্পিড কতটুকু হবে সেটার উপর ডিপেন্ড করবে কোন ধরনের সার্ভিস আপনি আনতে পারবেন। সুতরাং আমরা আসলে এই জীব ভিত্তিক আলোচনা হয়তো বা আস্তে আস্তে এটা ডিমিনিশ হয়ে যাবে, আমাদেরকে এখন ডেটা ভিত্তিক আলোচনা যেতে হবে, আমরা কী ধরনের এফিসিয়েন্সি যেতে পারি। সো 5G যদি বলি, এটা আসলে কিন্তু হচ্ছে আসলে একটা বিজনেস ওরিয়েন্টেড একটা টেকনোলজি এবং সেটা অবশ্যই ফিউচার টেকনোলজি ফর এনি বিজনেস। বাট 4Gটা হচ্ছে কি বেস টেকনোলজি থাকবে ফর সাধারণ জনগণ যারা জেনারেল স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করবেন, এডুকেশনের জন্য ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে কিন্তু 4Gটাই আমাদের কাছে মনে হয়েছে বেশ আরও সময় ধরে এটার একটা ইভ্যালুয়েশন চলতে থাকবে, যেটা সম্ভবত আমরা যদি ধারণা করি আমাদের ম্যাপ অনুযায়ী 8 থেকে 10 বছর পর্যন্ত কিন্তু আমরা এই 4Gতে থাকবো। 5G প্যারালালি চলতে থাকবে। ইন দ্য মিন টাইম আপনারা দেখেছেন হয়তো বা বিভিন্ন জায়গায় যে এক্সপেরিমেন্ট হয়ে গেছে 6Gর জন্য, অনেক ক্ষেত্রে 10Gর জন্য এক্সপেরিমেন্ট হচ্ছে। সো এই ডেটার ইভ্যালুয়েশনটা চলতে থাকবে। যেমন আপনার গাড়ি, আমরা একটা সময় গাড়ি একটা 30 বা 40 কিলোমিটার বেগে চলতো, এখন 100-200 কিলোমিটার বেগে চলছে। আমরা শুনছি 250-300 কিলোমিটার বেগেও গাড়ি এখন ইনভেনশন হচ্ছে, যে গাড়িগুলির স্পিড দিন দিন বাড়ছে। কী কাজে লাগবে সেটা পরের ব্যাপার। বাট মোবাইল টেকনোলজিতে আমরা দেখেছি যত স্পিড বাড়ছে, লেটেন্সি কমছে, আপনার টেকনোলজিক্যাল ডেলিভারি, সার্ভিস ডেলিভারিটা অনেক বেশি দ্রুত হচ্ছে। আমরা আশা করছি সেদিকেই আমরা যাচ্ছি, যদিও আমাদের পেসটা হয়তো অন্যান্য দেশের থেকে অনেক স্লো। আমি এই স্লোর প্রসঙ্গটাকে স্লো বলতে চাই না, কিন্তু আমি এই জিনিসটা কেন সব ক্ষেত্রে একই রকম হয় না, সেটা হয়তো বিজনেস মানে বাস্তবতা থেকে আপনাদের এরকম হয়। বাট প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন 3G 4Gর রোল আউটের কথা বলছি, 5G নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, তখন আমরা দেখি যে জিএসএম এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের গ্রামীণ এলাকার 40% মানুষ এখনও মানে প্রপার নেটওয়ার্ক যেটাকে বলে, আপনি যেটাকে 4G বলছেন, বা আমি প্রপার ইন্টারনেট ব্যবহারের জন্য যে অ্যাভেলেবিলিটি সেটা তারা এখনও মানে পায়নি, বা মোবাইল অপারেটররা হয়তো সেই সার্ভিসটা সেখানে এনশিওর করতে এখনও পারেননি। আমরা এই ডিফারেন্সটা এখনও কেন মিট আপ করতে পারছি না? কারণ ওই মানুষগুলোকে বা প্রান্তিক মানুষগুলোও তো আপনাদের একটা বড় বাজার, তাদেরকে কেন আমরা এখনও অ্যাকোমোডেট করতে পারছি না? এখানের মধ্যে অনেকগুলো ইস্যু আছে। আমি যদি একটু স্টেপ বাই স্টেপ যাই, যে প্রথমে কথা হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমরা নেটওয়ার্ক পৌঁছাতে পারছি কিনা। এখন প্রান্তিক জনগোষ্ঠী আসলে কী ধরনের নেটওয়ার্ক ব্যবহার করছেন? আমাদের এখানে বাংলাদেশে আমি কিন্তু নেটওয়ার্ক নিয়ে যাব বা আমি ইনভেস্ট করব, আমি গ্রাহকের ডিমান্ডের উপর ডিপেন্ড করে, আমি দেখব কী ধরনের সার্ভিস নিচ্ছে তার উপর ডিপেন্ড করে। এখন ধরেন আপনি গ্রাহক হয়তো বা খুবই ভালো কোনো ডিজিটাল সার্ভিস ইউজ করছে, কিন্তু আমি সেখানে সার্ভিস দিতে পারছি না, এরকমটা কিন্তু না। এখন গ্রামেগঞ্জে আমরা দেখছি বেশিরভাগ কাস্টমার বা আমাদের যারা ক্লায়েন্ট বা আমাদের যারা ইন্টারনেট ইউজ করছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই মানে সর্বোচ্চ যে সার্ভিসটা ইউজ করেন সেটা হচ্ছে স্ট্রিমিং সার্ভিস। সেটা ভিডিও, ফেসবুক, ইউটিউব, অন্যান্য যেসব অ্যাপস ভিত্তিক যেসব সার্ভিসগুলো আছে, এগুলোর জন্য কিন্তু আমরা যেই ধরনের নেটওয়ার্কের কথা বলি, সেই নেটওয়ার্ক কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং সেটার বিস্তৃতি চলছে। এখন আপনি কি সেখানে 5G দিবেন? আপনি দিবেন না, কারণ সেখানে আসলে ডিমান্ড নাই, ডিমান্ডটা গড়ে উঠবে আস্তে আস্তে করে এবং সেভাবেই আমরা ইনভেস্টমেন্টে যাব। একটা সময় আমরা দেখেছি যে এই ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে 2Gর কারণে। মানুষ কথা বলতে চায়, আমরা ওয়াইড স্পেকট্রামে নেটওয়ার্ক স্থাপন করার চেষ্টা করেছি, বাট ডেন্সিটি অফ আওয়ার টাওয়ার যে 2Gর উপর বেস করে আমরা যেটা করেছিলাম সেটা কিন্তু অনেক এক্সপান্ডিং ছিল। সো আমি যদি একটু সহজভাবে বলি, দুটো টাওয়ারের দূরত্ব অনেক বেশি ছিল। এখন আমি যখন 4G করতে আসছি, তখন আমাকে এই ডেন্সিটিটা কমাতে হবে। তার মনে হচ্ছে আমার 1 কিলোমিটার মধ্যে যদি আগে ধরেন 6টা টাওয়ার লাগতো, আমার 1 কিলোমিটার মধ্যে এখন 10টা টাওয়ার লাগবে। 5Gতে যাব, আমাকে এখানে 20টা টাওয়ার লাগবে। এই কাজটা এখন হচ্ছে। কিন্তু আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একটু একমতই করছি, বাট একটু এই জায়গাটাতে কারণটা ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে আমার এই যে 2G থেকে যখন আমি 4Gতে যাচ্ছি, তখন কিন্তু আমার হ্যান্ডসেটটা আমাকে সাপোর্ট করছে না। এখন মোবাইল অপারেটর হিসেবে কিন্তু আমাদের হ্যান্ডসেটের উপর কোনো ধরনের কন্ট্রোল নেই। আমরা হ্যান্ডসেট ইম্পোর্টও করতে পারি না, আমরা হ্যান্ডসেট ডেলিভারিও দিতে পারি না বিভিন্ন জটিলতার কারণে। যার কারণে আমরা দেখেছি বাংলাদেশে হ্যান্ডসেটের গ্রোথ হয়েছে খুব কম। আমি যদি আপনাকে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই, গত বছর পর্যন্ত, আমি এবছর বেড়েছে, গত বছর পর্যন্ত আমাদের স্মার্টফোন হ্যান্ডসেটের পেনিট্রেশন ছিল 50% পর্যায়ে। প্রতি বছর আমরা এটার গ্রোথ দেখেছি 2 to 3%। এই বছর কিছুটা বেড়েছে এবং অনেকগুলো পলিসি চেঞ্জ হওয়ার কারণে সেটা হয়েছে। কিন্তু এই 27 বছরে আমরা স্মার্টফোনের পেনিট্রেশনটা পেয়েছি মাত্র 55।
60% পর্যায়ে। এর কারণে কিন্তু আমার ডিমান্ড থাকলেও আমার ডিমান্ডটা কিন্তু ক্রিয়েট হচ্ছে না। সো আমার ডিমান্ডটা হচ্ছে শহরে, কারণ সেখানে আমরা দেখছি স্মার্টফোনের সংখ্যা বেশি। সো আমি যদি আপনাকে কিছু উদাহরণ দেই, আমাদের বাংলাদেশে স্মার্টফোনের পেনিট্রেশনটা অনেকটা অঞ্চলভিত্তিক বেড়েছে। যেমন ধরেন আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি বাংলাদেশে সবচেয়ে বেশি স্মার্টফোন হ্যান্ডসেট কোন এলাকায় আছে, সেটা আপনি পাবেন ফেনীতে, আপনি কিছুটা পাবেন কুমিল্লাতে। বাট আপনি যদি আবার ঢাকা দেখেন, স্মার্টফোন পেনিট্রেশন কিন্তু ফেনীর চেয়ে কম। আবার ঢাকাতে হয়তো কিছু জায়গা আছে যেখানে হ্যান্ডসেট পেনিট্রেশনটা সেটা বেশি। সো এই গ্র্যাজুয়ালি আমি যখন আমার বিজনেস এক্সপান্ড করছি, আমি ইনভেস্ট করছি, আমাকে এই ইনভেস্টমেন্টটা করতে হচ্ছে আপনি যে প্রশ্নটা কিছুক্ষণ আগে করেছেন, আমরা প্রস্তুত কিনা, আমাদের সেই প্রস্তুতি আছে কিনা। এই প্রস্তুতি ডিপেন্ড করবে কিন্তু অনেকগুলো বিষয়ের উপরে, যেমন হ্যান্ডসেট পেনিট্রেশন, ফাইবার নেটওয়ার্ক আছে কিনা সেখানে, স্পেকট্রাম সাফিসিয়েন্টলি আছে কিনা, এই যে অ্যাফোর্ডেবিলিটির কোশ্চেনগুলোও আসে এখানে, এগুলো আমরা অ্যাড্রেস করতে পারছি কিনা। আমরা যেহেতু এগুলো অ্যাড্রেস করতে পারছি না, সুতরাং আমাদের এক্সপেকটেশনের থেকে আমাদের সার্ভিস ডেলিভারিটা অনেক স্লো হচ্ছে। বাট আমরা যদি আসলে এখানে হ্যান্ডসেট পেনিট্রেশন বাড়াতে পারি, হ্যান্ডসেটটার যদি কন্ট্রোলটা কিছু আমাদেরকে দেওয়া হয় এবং হ্যান্ডসেটের যে রেগুলেশনসগুলো আছে সেগুলোকে যদি একটু সহজ করা হয়, স্পেকট্রামের দাম যদি কমানো হয়, ফাইবারের অ্যাভেলেবিলিটি যদি বাড়ানো যায়, তাহলে আপনি দেখবেন এখানে একটা আমূল পরিবর্তন হবে। কাজ শুরু হয়েছে, লাইসেন্সিংয়ের বেশ কিছু আমরা পলিসি চেঞ্জের একটা উদ্যোগ দেখেছি, সেটা নিয়ে কাজ হচ্ছে এবং আমরা আশা করছি দ্রুতই এই জিনিসগুলো যদি আরেকটু লিবারালাইজ করা যায়, আমরা দ্রুত সেই জায়গাটাতে পৌঁছে যাব যেখানে আমরা কাস্টমারের যে এক্সপেকটেশন সেই জায়গা থেকে খুব একটা বেশি হয়তো দূরত্ব থাকবে না তখন। আমি একটা প্রশ্ন করবো, তারপর একটা বিরতি নিব। সেটা হচ্ছে যে মানুষ যখন ইন্টারনেটের দাম নিয়ে কথা বলে, সবাই তো কনজিউমার পার্সপেক্টিভ, সবাই একটু বলে যে দামটা বেশি। আপনিও বলছেন যে এই দাম আরও কমানো সম্ভব যদি ইউজারের সংখ্যা বাড়ে। কিন্তু সাউথ এশিয়াতে যদি আমি পার্সপেক্টিভ দেখি, আমরা এখনও ডেটার কস্টিংয়ের ক্ষেত্রে আমরা এখন লোয়েস্টদের একজন। আবার আমাদের ব্যবহারকারীর প্রতি আপনাদের যে আয় হওয়ার কথা, সেটাও আমি দেখলাম একটা রিপোর্টে যে আপনারা খুব কাঙ্ক্ষিত আয় করতে পারছেন। আপনার বাস্তবতা ওই হ্যান্ডসেটের কারণে হয়তো সেটাই। মোবাইল অপারেটরদেরকে বলা হয় যে তারা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ সেক্টর যারা অনেক বেশি রেভিনিউ জেনারেট করে গভর্নমেন্টের জন্য। ডেটার জেনারেশন যদি এরকম আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী না বাড়ে, হ্যান্ডসেট যদি না বাড়ে, আপনারা কি আসলে যে রেভিনিউ মডেলটা প্রেজেন্ট করতে চান এবং আরও যেসব সার্ভিস আনতে চান, তাতে কি আসলে সেটা সম্ভব করতে পারবেন আপনারা? কোনো অল্টারনেটিভ প্ল্যান আছে আপনাদের? হ্যাঁ, অল্টারনেটিভ প্ল্যান নিয়ে আমরা সবসময় ডিসকাস করছি সরকারের কাছে। এখানে একটা জিনিস মনে হয় একটু সেপারেট করা দরকার। সেটা হচ্ছে আমরা যে টেকনোলজিটাতে কাজ করি সেটা হচ্ছে ওয়্যারলেস টেকনোলজি। সো আমি যখন সার্ভিসটা দিচ্ছি সেটা ওয়্যারলেস সার্ভিস। আপনি আপনার মোবাইল হ্যান্ডসেট আপনি যেখানে মুভ করেন আপনি সেখানেই ডেটা সার্ভিসটা পাচ্ছেন। আরেকটা হচ্ছে ফিক্সড সার্ভিস, সেটা আপনার বাসায় হোক আপনার অফিসে হোক, ব্রডব্যান্ড সার্ভিস যেটা আমরা জেনারেলি বলি সেটা। এই দুটোর মধ্যে দামের কিন্তু অনেক পার্থক্য এবং ট্যাক্সেশনের অনেক পার্থক্য। ব্রডব্যান্ডের উপরে লিটারালি 5% ট্যাক্স, আর আমার মোবাইল যে অপারেশন সেটার উপরে ট্যাক্স হচ্ছে প্রায় 56%। ডাইরেক্ট কনজিউমার ট্যাক্সই হচ্ছে 39%। সো এখানে দুটো জায়গায় কিন্তু একটা বড় ধরনের বৈষম্য আছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি ধরেন, একটা আইএসপির ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্ট সেখান থেকে কয়েকশো গুণ বেশি। অফকোর্স সেক্ষেত্রে আমার রেভিনিউ বেশি, কারণ আমি ইজিলি ক্যান রিচ টু মিলিয়নস অফ কাস্টমার্স। এই জায়গাটাতে যে জায়গায় আমরা পৌঁছতে পারছি না সেটা হচ্ছে যে গভর্নমেন্টের ট্যাক্স দরকার, এবং যেহেতু গভর্নমেন্টের ট্যাক্স দরকার এবং গভর্নমেন্ট অন্য কোনো ক্ষেত্রে ট্যাক্স পাচ্ছে না, সুতরাং তাকে রিলাই করতে হচ্ছে মোবাইল, টোব্যাকো এবং অন্যান্য সেক্টরের উপরে। যার কারণে আমরা দেখছি বারবার বলা সত্ত্বেও কিন্তু আমরা যে সবসময় যেটা বলি যে বিগার অবজেক্টিভটা আমাদের দেখতে হবে, বিগার পার্সপেক্টিভটা দেখতে হবে, সেই জায়গায় আমরা যেতে পারছি না। কারণ হচ্ছে যে এক জায়গায় হচ্ছে আমাদের ট্যাক্স দরকার, আরেক জায়গায় হচ্ছে মানুষের অ্যাফোর্ডেবিলিটি নাই। এই দুই জায়গায় সমন্বয়ের জন্য কিছু জায়গায় দুইজনকেই ছাড় দিতে হবে, সরকারকেও কিছু জায়গায় ছাড় দিতে হবে, আমাদেরকেও কিছু জায়গায় ছাড় দিতে হবে। এই জায়গা নিয়ে আমরা সরকারের সাথে বিভিন্ন সময় কথা বলছি। যেমন ধরেন এখন স্পেকট্রাম নিয়ে একটা ডিসকাশন হচ্ছে যে স্পেকট্রামের দাম, আমি যদি আপনাকে একটা ছোট্ট করে আইডিয়া দিই, আপনি যদি আজকে 100 টাকা রিচার্জ করেন, সেখান থেকে 16 টাকা কিন্তু আপনি স্পেকট্রাম ফি দিচ্ছেন। ইন্ডাস্ট্রি ওয়াইড আমি বলছি, আমার ক্ষেত্রে হয়তো একটু কম, গ্রামীণের ক্ষেত্রে একটু কম, বাট সব মিলে অ্যাভারেজ কিন্তু 16 টাকা আপনি দিচ্ছেন স্পেকট্রামের জন্য। এটা কি কমানো সম্ভব? অবশ্যই কমানো সম্ভব। স্পেকট্রামটা কি? সরকারের এখানে কিন্তু কোনোই কস্ট নাই। এটা 100% আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই সরকারের জন্য একটা রেভিনিউ। সরকার যদি এটা কমাতে পারে তাহলে আমরা ভবিষ্যতে কী পাবো? আমরা মোর অ্যাফোর্ডেবল
একটা নেটওয়ার্ক সার্ভিস তৈরি করতে পারবো। আলটিমেটলি তখন কিন্তু একটা প্রাইসিংয়ের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, যেখানে প্রাইসটা তখন কমে যাবে। আমরা ওই জায়গাটাতে পৌঁছতে পারবো যখন দুই পক্ষ থেকে এই বিগার পার্সপেক্টিভটা দেখা যাবে। কিন্তু আমাদের যেটা সমস্যা হয়ে গেছে, আমরা দেখছি যে প্রতি বছরই ট্যাক্স কমছে না, বরঞ্চ বাড়ছে। এবং আরেকটা যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, সেটা হচ্ছে যে এন্ট্রি লেভেলে যেসব ট্যাক্সগুলো আছে, যেমন ধরেন সিম ট্যাক্স। পৃথিবীর কোথাও কিন্তু সিম ট্যাক্স নাই লিটারেলি, হয়তো একটা দুইটা জায়গায় অন্য কোনো ইনডাইরেক্ট নামে পাওয়া যেতেও পারে, বাট আমাদের জিএসএম এর রিপোর্ট অনুযায়ী পৃথিবীর কোথাও সিম ট্যাক্স নাই। কিন্তু আমাদের এন্ট্রি লেভেলেই আপনি ঢুকতেই 300 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। সো এইটা কিন্তু আমাদের যে কোনো লেভেলের কাস্টমারের জন্য খুব ডিফিকাল্ট। এবং আমি যদি সেখানে ভর্তুকি দিয়ে বাধ্য হই, কারণ অন্যান্যরা দিচ্ছে, সেক্ষেত্রে আমাকে এই ভর্তুকিটা তুলতে আমার অনেক সময় লাগছে, কারণ আমার হচ্ছে আরপুটা ম্যাচ করে না। আমার অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বা আমার গড়পড়তা যে রাজস্ব আমাকে একজন কাস্টমার দেয়, সেটা অনেক কম। এই দুইটার সমন্বয়টা একটা জায়গায় দরকার। এটা সমন্বয়টা করা সম্ভব হবে সরকার যদি একটু লং টার্ম পার্সপেক্টিভ থেকে দেখে। এবং আমাদেরকেও যেটা হবে, আমাদের ইনভেস্টরদেরকে যদি আমরা কনফিডেন্সটা দিতে পারি যে লং টার্মে আপনি এই রিটার্নটা পাবেন। এখন যেটা সমস্যা হয়ে গেছে, আপনি যেটা লাস্টে বললেন, আমি কিন্তু আমার ইনভেস্টরদের কনফিডেন্স দিতে পারছি না, কারণ লং টার্মেও কিন্তু তারা, আমি যদি এখন যদি বলি আমি 1 লাখ টাকা যদি ব্যাংকে রাখি, আমি পাবো মিনিমাম 13%, 11 থেকে 13%, কিন্তু আমার রেট অফ রিটার্ন হচ্ছে 6 to 7%। সো একজন ইনভেস্টর হিসাবে আপনি কি টাকাটা ব্যাংকে রাখবেন, না আপনি টাকাটা খাটাবেন এবং অনেক কষ্ট করে রিস্ক নিয়ে আপনি এই জায়গায় রিটার্নটা খুঁজবেন? এই সমন্বয়টা আমরা করতে পারছি না বলেই আমরা দেখছি যে বারবার করে যে আমাদের জনগণের এক্সপেকটেশনের সাথে আমরা ঠিক ওই জায়গাটাতে মিটিয়ে উঠতে পারছি না, বা ওই জায়গাটাতে আমরা অ্যালাইনমেন্ট করতে পারছি না। আমরা জনগণের পার্সপেক্টিভ থেকে আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে করবো, তার আগে একটা বিরতি নিব। তারপরে দর্শক, আমরা দি বিজনেসের আয়োজন চলবে, মোবাইল ফোন অপারেশন নিয়ে কথা হবে খুব দ্রুত। একটি বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। আমি শিওর না, এটা আপনি বলবেন। বাট আমার প্রশ্নটা হচ্ছে, এই যে এখন অ্যাক্টিভ ইউজার আছে সিমের, ইফ আই এম নট রং 10 কোটির মতো সিম এখন সবসময় অ্যাক্টিভ থাকছে, বাকিগুলো কখনো ইউজ হচ্ছে কখনো ইউজ হচ্ছে না। প্রশ্নটি হচ্ছে, এই যে সিমগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বা নতুন করে সিম ট্যাক্স নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, বা সিমের আদলটা আসলে কীরকম হবে, কে কতগুলো সিম ইউজ করতে পারবে, এইটা নিয়ে এক ধরনের বিভ্রান্তি এখনও মানুষের মাঝে আছে। এই জটিলতাগুলো দূর করার জন্য কি আপনারা উদ্যোগ নেন? আমি তো এই শো আয়োজনের আগে অনেকের কাছে বলেছি যে আপনাকে যাতে আমি প্রশ্নটা করি যে কেন একজনের নাম্বার আরেকজনের কাছে দিয়ে দিতে হচ্ছে, এই বাস্তবতাটা কেন বাদ দেওয়া যাচ্ছে না? আমরা যদি আমাদের ন্যাচারাল রিসোর্সের কথা বলি, স্পেকট্রামটা যেমন একটা ন্যাচারাল রিসোর্স, এটার একটা সীমাবদ্ধতা আছে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন প্রত্যেকটা দেশকে স্পেকট্রাম ভাগ করে দিয়েছে, যার কারণে এই রিসোর্সটা কিন্তু সীমিত। সেইভাবে কিন্তু নাম্বারিংটাও কিন্তু সীমিত। আমার মোবাইল অপারেটরের কাছে 018 10 কোটি নাম্বার আছে। সো আমার কিন্তু 10 কোটির উপরে কোনো নাম্বার নেই। সো আমি যখন এই 27 বছর ধরে সিম দিচ্ছি, এই সিমগুলো কিন্তু ক্রমাগতভাবে কাস্টমার নিচ্ছে, বন্ধ হচ্ছে, নিচ্ছে, বন্ধ হচ্ছে। আমাকে কিন্তু এই 10 কোটি নাম্বারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। এর মধ্যে আবার অনেকগুলো রেগুলেশনস আছে, যে আমি একটা সিম বর্তমান রেগুলেশন অনুযায়ী আমাকে 365 দিন পর্যন্ত আমি ওপেন রাখতে পারবো বা ওপেন রাখতে পারি, এবং এরপরে আমি বন্ধ করতে পারি যদি কোনো ইউজ না থাকে। সো সিম যদি আমি পার্মানেন্টলি কাউকে দিয়ে দিই, অ্যালোকেট করে দিই, তাহলে কিন্তু সেই আমরা যেটা বলি যে ন্যাচারাল রিসোর্স হিসেবে যে নাম্বারিং প্ল্যানটা, তাহলে সেটা কিন্তু কাজ করবে না। কারণ আমার কাছে কিন্তু অজস্র নাম্বার নেই, এই নাম্বারটাও আমাকে অ্যালোকেট করে দেয়। বাড়ানো যায় না? এটা বাড়ানো যায়, কিন্তু এখানের মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে। সো যেমন ধরেন একটা অপারেটর, এখানে 4টা অপারেটর আছে, এখানে ল্যান্ড ফোন নাম্বার আছে, অন্যান্য নাম্বার আছে। সো এই নাম্বারগুলো অ্যালোকেট করে সরকার থেকে, বিটিআরসি থেকে অ্যালোকেট করে। সো এখানে একটা সীমাবদ্ধতা আছে। বাট আপনি যে প্রশ্নটা প্রথমে করেছেন, সেটা হচ্ছে যে আপনার নামে যে সিমটা আছে সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে কিনা। দুটোভাবে যেতে পারে। এটার সাথে সিম ট্যাক্সের সম্পর্কটা আমি হয়তো সেভাবে ডাইরেক্টলি আনবো না। বাট প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যদি সিমটা নিষ্ক্রিয় হয়ে যায়, পৃথিবীর সব দেশেই আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভিসটা ইউজ না করলে কিন্তু আপনার সার্ভিসটা বার হয়ে যায়। এটাই স্বাভাবিক, এটা একদম খুবই গতানুগতিক একটা বিজনেস মডেল
টেলিকমের জন্য, কারণ আপনি যে সিমটা ইউজ করছেন না সেটাও তো একটা রিসোর্স। আমি যদি সেটা আপনি যদি ইউজ না করেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সেটা কিন্তু কাউকে দিয়ে দিতে পারবো। পৃথিবীর বিভিন্ন দেশে এটা কিন্তু 90 দিন, আমাদের দেশে কিন্তু 365 দিন। সো একটা সিম যে পরিবর্তন হচ্ছে অন্যজনের কাছে যাচ্ছে এটা কিন্তু 365 দিন পরে। আরেকটা যেটা হচ্ছে, এটা আগে হতো বেশি, সেটা হচ্ছে আপনার কাছে সিমটা আছে কিন্তু কোনো না কোনোভাবে অন্য কেউ হয়তো সিমটা নিয়ে গেছে। এইটা কিন্তু এখন আর নেই, এটা বন্ধ হয়েছে, কারণ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টসের কারণে এখন কাউকে রিপ্লেস করতে গেলেও কিন্তু অরিজিনাল ওনারের আপনার ফিঙ্গারপ্রিন্টস লাগছে। সুতরাং সেকেন্ড ইস্যুটা কিন্তু এই মুহূর্তে আর নেই। প্রথম ইস্যুটা যেটা বললাম, এটা একটা সীমিত আকারের নাম্বার, আমাকে এই নাম্বারগুলো অ্যালোকেট করে সরকারের পক্ষ থেকে, আমাকে সেই সীমাবদ্ধতার মধ্যেই কিন্তু অ্যালোকেশনটা দিতে হয় এবং আমাকেও বেস্ট ওয়েতে এই রিসোর্সটা ইউজ করতে হয়। কারণ আপনি এটার পিছনে অনেকগুলো ইস্যু থাকে। সিম ট্যাক্স অবশ্যই দিতে হয়, এটার একটা প্যাকেজিং থাকে, ডিস্ট্রিবিউশন হয়, আমাকে ওয়াইড নেটওয়ার্কে সেই সিমটা দিতে হয়। আরেকটা যেটা সমস্যা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এখন তো ধরেন ডিজিটাল যে সময়টা, এখানে অনেক ধরনের অ্যাপস আপনার মানুষজন ডাউনলোড করছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ডাউনলোড করছে। সো আমরা দেখা যাচ্ছে যে কেউ একজন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি কোনো একটা অ্যাপসে ডাউনলোড করে, সেটা কিন্তু আমি ইরেজ করতে পারছি না যতক্ষণ পর্যন্ত না সেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেটা ইরেজ করে। সেখানে একটা কোঅর্ডিনেশনের ইস্যু আছে। সো আমরা বিটিএসের সাথে কাজ করছি যাতে এই কোঅর্ডিনেশনটা আমরা করতে পারি অন্ততপক্ষে দেশের মধ্যে। আমরা ধরেন বিদেশেও যেটা হয়, যেমন ফেসবুক বা ইউটিউব, তাদেরকে যখন আমরা রিকোয়েস্ট করি তারা সাথে সাথে করে, এটা সময় নেয় হয়তো 15-20 দিন, বাট তারা করে ফেলে। বাট আমরা আমাদের দেশে দেখেছি যে অনেক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা অন্যান্য অনেকের কাছে আমরা রিকোয়েস্ট করলেও এটা প্রায় অনেক দিন লাগে, এই ডিলিশন বা ইরেজটা হয় না, যার কারণে অনেক সময় কাস্টমারের ভোগান্তি হয়। আপনি হয়তো একটা সিম কিনেছেন, দেখা যাচ্ছে যে সেটাতে আপনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ডাউনলোড করতে পারছেন না, কারণ সেখানে আরেকজনেরটা আছে। এটা সমাধান হবে আশা করছি খুব দ্রুত। বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করছেন যাতে এই ধরনের কাস্টমার ইনকনভিনিয়েন্সগুলো দূর করা যায়। আমার একটা কৌতূহল আছে, আমি এই জিনিসটা খুব বেশি জানি না, আপনার কাছ থেকে জানতে চাই, কিন্তু একটা আয়োজন বা আলোচনা এখন পৃথিবী জুড়ে চলছে, সেটা হচ্ছে ডেটা সভারেনিটি বা ডাটার সার্বভৌমত্ব। ডিজিটাল ইকোনমির দিকে আমরা যাচ্ছি, পুরো লাইফস্টাইল ডেটা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই সময় অনেকে ডেটা প্রাইভেসি আরেকটু থাকা উচিত কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে, ডেটার স্টোরেজ নীতি কেমন হওয়া উচিত সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। আপনারা যারা অপারেটর, আপনারা এই ডেটা সভারেনিটিকে বা সার্বভৌমত্বকে কিভাবে দেখেন? দুটো জায়গা আছে, একটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন, বাট আমি আমার পার্সোনাল অপিনিয়ন না দিয়ে আমি যেটা বলবো, আমি আমার কোম্পানি অপিনিয়ন যেটা বলবো বা আমাদের যেটা নীতি সেটাই যদি আমি বলি, এবং আমরা সরকারের সাথে যেটা নিয়ে কথা বলছি। আসলে আজ থেকে 4-5 বছর আগে গ্লোবাল সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল। তখন আমরা বলতাম যে এইসবের রেস্ট্রিকশন দরকার নেই, উই নিড মোর ওপেন ইন্টারনেট প্ল্যাটফর্ম, এবং কাস্টমারকে ফ্রিডম দেওয়া উচিত, এবং যারা সার্ভিস ডেলিভারি দিচ্ছে, প্ল্যাটফর্ম দিচ্ছে, তাদেরও আপনার অনেক ফ্রিডম দরকার। বাট এখন কিন্তু পৃথিবীটা একটু কনজারভেটিভ হয়ে যাচ্ছে। এখন আমরা দেখছি বিভিন্ন দেশ কিন্তু এই কনজারভেটিজম থেকেই তারা ডেটা বাইরে যেতে দিচ্ছে না। এখন এই দেশগুলো যদি ডেটা বাইরে যেতে না দেয়, এবং দেখা যাচ্ছে তারাই ডেটা ইউজ করে কিন্তু মিলিয়ন ডলার ইনকাম করছে, সেখানে আমাদের মতন গরিব দেশগুলো কিন্তু আসলে কিছু করতে পারছে না। সুতরাং আমাদেরকেও আমাদের নিজস্ব পলিসিটা নিতে হচ্ছে, যেখানে ডেটাটা আমাদের দেশে রাখার একটা ব্যবস্থা রাখা যায়, এবং এটা নিয়ে কাজ হচ্ছে, আইন হচ্ছে, অনেক বিতর্ক আছে। আমি বলছি না যে এটা খুবই সহজ জিনিস। আমাদেরকেও গ্লোবাল সার্ভিস অনেক ইউজ করতে হয়। সেক্ষেত্রে আসলে কী ধরনের ডেটা, এখানে কী ধরনের ডেটা আমি বাংলাদেশে স্টোর করব, কী ধরনের ডেটা আমি বাইরে নিতে পারবো, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কনসালটেশন হচ্ছে। সরকার আইন প্রণয়ন করবে কিছুদিনের মধ্যে। মূল কথাটা হচ্ছে পার্সোনাল ডেটা দেশেই থাকা উচিত, বাইরে যেতে না যায়। বাট কোনো ম্যাটা ডেটা যেটা আসলে অ্যানালিটিক্সের জন্য বা এমন কোনো ডেটা যেটা পার্সোনালি আইডেন্টিফাই করা যাবে না, সেই ডেটাগুলো বাইরে দেওয়া যেতেই পারে। কারণ আপনার এখন যেমন ধরেন ওয়ার্ল্ড ওয়াইড যেসব ক্লাউড সার্ভিসগুলো আছে, ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য সার্ভিসগুলো আছে, এগুলো তো ধরেন আমরা নিজেরা তৈরি করতে পারছি না। সো আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেন, এটা কিন্তু মূল জিনিসটা কিন্তু হচ্ছে ডেটা। সেখান থেকে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আরও অনেক টেকনোলজি আস্তে আস্তে আসছে। সেগুলোর জন্য কিন্তু আপনাকে পার্সোনাল ডেটা কিন্তু সব দেশই এখন, আমি যদি বলি, একটু কুক্ষিগত করছে। তাদের নিজস্ব ডেটা নিজেরাই রাখছে যাতে বাইরে যেতে না পারে। বাট মেটা ডেটার ব্যাপারে সবারই মোটামুটি একটা কমন অপিনিয়ন, এটা যাতে যেতে দেওয়া হয়।
এবং সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন সার্ভিসগুলো নিতে পারবো। সো আমরা সেইভাবেই কাজ করছি, আমরা কনসালটেশনগুলোতেও ছিলাম, পার্টিসিপেট করেছি, আমরা সেভাবেই অপিনিয়ন দিয়েছি। আশা করছি সরকার এ বিষয়ে খুব দ্রুত আইনটা প্রণয়ন করবেন। শাহেদ আলম, এখন একটা আলোচনা খুব হয়, সেটা হচ্ছে যে আমি যে একদম শুরুতে যেটা বলছিলাম যে মোবাইল অপারেটররা কি আসলে শুধুমাত্র মোবাইল অপারেশন বা টেলিকম সার্ভিস দিয়ে থেকে যাবেন, নাকি এই বিজনেসটাও ট্রান্সফর্ম হবে? অনেকে বলেন যে আপনারা হয়তো আইওটি বেসড অনেক ধরনের সার্ভিস নিয়ে আসবেন, ক্লাউড সার্ভিস নিয়ে আসবেন। আমি ভবিষ্যৎটাও জানতে চাই। অনেকে বলেন যে মোবাইল অপারেটরদের এখন ডেটা ইনসাইট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এই ধরনের সার্ভিসগুলোতে এখন আপনাদের ডিজিটাল পেমেন্ট এই ধরনের সার্ভিসগুলোতে আসা উচিত, ক্রেডিট স্কোরিংয়ে আপনাদের আসা উচিত। এখানে অনেক ধরনের আলোচনা আসে। আপনারা কি ভাবছেন আসলে? প্রথম কথা হচ্ছে যে এখানে দুটো পার্সপেক্টিভ আবারও বলি। একটা পার্সপেক্টিভ হচ্ছে আমরা কোন দিকে যেতে চাই এবং আমরা কি করছি। আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে সবই আমরা করব এমন কোনো কথা নেই। আমরা চাই আমরা কানেক্টিভিটি দিচ্ছি এবং কানেক্টিভিটির সাথে আমাদেরকেও যেন স্বাধীনতা দেওয়া হয়। আপনি যে সার্ভিসগুলোর কথা বললেন সেগুলোতে যাতে আমরা কন্ট্রিবিউট করতে পারি। বা সেই সাথে কিন্তু আমরা লোকাল যারা এন্টারপ্রেনিয়ার আছে আমরা চাই যে তারাও আসুক। এবং এখানে একটা দেখেন, আপনি যদি আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, আমি যদি আজকে দেখি উন্নত বিশ্বগুলোর দিকে তাকিয়ে দেখি, এখানে কিন্তু সেই ধরনের ওপেননেস ছিল, সেই ধরনের কোলাবোরেশনও ছিল, যার কারণে কিন্তু সেই দেশগুলো এগিয়ে যেতে পেরেছে। সো মোবাইল অপারেটরে সব করবে এমন না, আবার মোবাইল অপারেটর থেকে বাধা দেওয়া হবে এমনও না। সো আমরা মনে করি যে এই জায়গাটাতে অনেকটা ওপেননেস দরকার। আমরা কানেক্টিভিটি তৈরি করছি, আমরা প্ল্যাটফর্মগুলো দিচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের যারা এন্টারপ্রেনিয়ার আছে তারা যদি আসে, তারা যদি সিস্টেম ডেভেলপ করে, বিভিন্ন সলিউশন ডেভেলপ করে, সেটা হবে গিয়ে আপনার আসলে একটা আমি বলবো সাস্টেইনেবল একটা প্রোগ্রেস। আবার আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, পলিসিগতভাবে নিষেধ করা হয়েছে যে তোমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিতে পারবে না, তোমরা এই সেক্টরে যেতে পারবে না, এই সেক্টরে যেতে পারবে না। এই পলিসিগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। বিশেষ করে আমি ধন্যবাদ দিব সরকারকে এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি ওপেনলি বলেছেন যে মোবাইল অপারেটরদেরকে এই জায়গাগুলোতে প্লে করার জন্য, সুযোগ করার জন্য কাজ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। আমরা মনে করি এটা অবশ্যই হওয়া উচিত। এই ধরনের রেস্ট্রিকশন কিন্তু দিয়ে, এই রেস্ট্রিকশনটা কোথাও নাই, প্লাস হচ্ছে রেস্ট্রিকশন দিয়ে কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত অর্জনটা করতে পারবেন না। আমাদের সবচেয়ে বড় সম্পদটা কি মোবাইল অপারেটরদের ক্ষেত্রে? আমরা ইজিলি ক্যান রিচ টু 180 মিলিয়ন সিটিজেন্স। সো আপনি যখন আমাকে বাধা দিচ্ছেন, তার মানে হচ্ছে আপনি 180 মিলিয়ন কাস্টমারকে আপনি বা সিটিজেন্সকে আপনি ডিপ্রাইভ করছেন। আমি যত সহজভাবে কাস্টমার এন্ডে পৌঁছতে পারবো, অন্যরা পৌঁছতে পারবে না। আমি যত সহজভাবে একজন সলিউশন প্রোভাইডারকে 18 কোটি কাস্টমারের কাছে নিয়ে যেতে পারবো, অন্যরা পারবে না। সেক্ষেত্রে কি করতে হবে? আপনি সেই জায়গাটাতে আমাকে সুযোগ দিবেন যাতে আমি কাস্টমারকে দিতে পারি, এবং সে সাথে সবাই ওয়েলকাম। আমার প্ল্যাটফর্ম, আমার কানেক্টিভিটি ইউজ করে বিভিন্ন সলিউশন সার্ভিসগুলো যাতে আসে। আমাকেই সব করতে হবে এমন কোনো কথা নেই। সবাই আপনার ইনোভেশনটা আসে ওই জায়গা থেকে যে তারা যদি করতে পারে। এই জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নেই। কেউ যদি টেস্ট করতে চায়, কেউ যদি সলিউশন নিয়ে আমাদের কাছে আসে, কনসেপ্ট নিয়ে আসে, আমরা সেগুলো কিন্তু অ্যাকোমোডেট করি। এবং এই জায়গাতেই কিন্তু আপনার একটা সাস্টেনেবল লং টার্ম ডেভেলপমেন্টের জিনিস আমরা পাবো, যেটা আসলে দেশের জন্য উপকার হবে। নিঃসন্দেহে। আরেকটা বিষয়, যখন বিনিয়োগের প্রশ্ন আসলো, এটা আপনাকে আমি ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে করতে চাই, নট অ্যাজ এ রবির কর্মকর্তা। সেটা হচ্ছে যে আমরা যখন 5G-তে নিয়ে নতুন ইনোভেশনের কথা বা ইনভেস্টমেন্টের কথা ভাবছি, তখন দুটো নাম, আমার যতটুকু স্টাডি, দুটো নাম খুব বেশি করে এসেছে যে এগুলো তো সামনে অনেক বেশি ইনভেস্টমেন্ট আসবে। আপনার কাছে জানতে চাই এই ইনভেস্টমেন্টগুলোর আদর আসলে কেমন হতে পারে। একটা হচ্ছে ডেটা সেন্টার, আর একটা হচ্ছে সামনে প্রচুর স্মার্ট সিটির আইডিয়া আসবে, স্মার্ট এরিয়ার আইডিয়া আসবে। এই জায়গাগুলো আসলে কিভাবে পিক করা উচিত ইনভেস্টরদেরকে? নতুনরা এগুলোতে কোনোভাবে ইনভেস্ট করতে পারে কিনা? আপনারা বড়রা এসে এখানে বড় পরিসরে এইসব সেক্টরে ইনভেস্ট করতে পারেন কিনা? বিজনেসের অনেকগুলো জায়গাতে কিন্তু স্কেল ইজ এ ম্যাটার। সো আপনি ডেটা সেন্টার করলেন, ছোট ছোট ডেটা সেন্টার করলেন, তেমন একটা আমি সেখানে স্কোপ দেখি না। আপনি যদি বাইরের দেশগুলোতে দেখেন, ডেটা সেন্টার যেখানে করেছে, ইটস অল ম্যাটার অফ স্কেল। ডেটা সেন্টার ইজ জাস্ট নট এ স্টোরেজ সেন্টার, এটা কিন্তু মোর দেন দ্যাট। এবং এখানে অনেক সার্ভিস আছে। এগুলো করার জন্য যে টেকনোলজি দরকার, যে ইনভেস্টমেন্ট দরকার, এটা কিন্তু এমন না যে আপনি প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা ডেটা সেন্টার করবেন এবং সেভাবে হবে। কারণ এখানে অনেকগুলো বিষয় আছে। যেমন ধরেন আমি যদি বলি, ইউএসের অনেক জায়গায় কিন্তু এখন ডেটা সেন্টার করা ওনারা নিষেধ করছেন। কারণ হচ্ছে যে পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয়, এটা কিন্তু ওনাদের পক্ষে
অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে না। ডেটা সেন্টারগুলো ভেরি পাওয়ার হাংরি হয়। সো আপনি যখন ডেটা সেন্টার করবেন আপনাকে দেখতে হবে সেখানে সেভাবে ডিমান্ড আছে কিনা এবং সেভাবে আপনি কিন্তু স্কিলটা ডেভেলপ করতে পারবেন কিনা। এখন এই জায়গাটাতে ইনভেস্টমেন্ট করতে গেলে যে এক্সপার্টিসটা দরকার হয় আমরা মনে করি যে এটাতে যে হিউজ অপরচুনিটি আছে তা না, তবে অবশ্যই লিমিটেড আকারে অপরচুনিটি তো অবশ্যই আছে, বাট ওইটা জিনিসটা মাথায় রাখতে হবে যে স্কেল ইজ এভরিথিং এই বিজনেসের ক্ষেত্রে অন্ততপক্ষে, এবং টেকনোলজি। কারণ আপনি যদি জাস্ট নর্মাল একটা ডেটা সেন্টার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আরেকটা জায়গা আপনি যেটা বলছেন যে আপনার স্মার্ট সিটি এবং অন্যান্য জায়গায়, এই জায়গাগুলোতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি ইম্পোর্ট নির্ভর। আমরা সলিউশনগুলো বাইরে থেকে ইম্পোর্ট করছি, আমরা ইকুইপমেন্টগুলো বাইরে থেকে ইম্পোর্ট করছি। আমরা এখানে কিন্তু রিয়েল কোনো প্রোগ্রেশন দেখতে পাচ্ছি না। এই জায়গাটা একটু দুঃখজনক। সো আমি যেটা বলেছি কিছুক্ষণ আগে, কানেক্টিভিটি আছে, প্ল্যাটফর্ম আছে, এখানে কিন্তু আমরা নিজেরাই ওই স্মার্ট সিটির সলিউশনগুলো দেওয়া দরকার। আমাদের দেশের মতন মানে সলিউশন ডিমান্ড আমার মনে হয় অন্য কোথাও নাই। আমাদেরকে বুঝতে হবে হাইলি ডেন্স পপুলেশন নিয়ে 18 কোটির এই দেশে আমরা যেমন ধরেন ঢাকা শহরেই যেখানে প্রায় 3 কোটির উপরে সম্ভবত মানুষের বসবাস, আমাদের কিন্তু সেই স্মার্ট সলিউশনগুলো নিয়ে এসে কিন্তু আমাদের নিজস্ব সমাধানগুলো করতে হবে। বিদেশিরা এসে করে দিবে না। সো অবশ্যই এখানে স্কোপ আছে, বাট স্কোপটা যদি আমরা শুধুমাত্র কিছু ক্যামেরা ইম্পোর্ট করে কিছু ট্র্যাকিং ডিভাইস ইম্পোর্ট করে বাইরে থেকে সলিউশন কিনে এনে করার চেষ্টা করি তাহলে কিন্তু সেই স্কেলটা আমরা পাবো না। নতুন উদ্যোক্তারা আপনাদের সাথে একীভূত হয়ে কাজ করতে পারবে? অবশ্যই পারবে। আমরা সেই জন্য সবাইকেই আমন্ত্রণ জানাই। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে সাথে সংযুক্ত হতে পারে, এমনকি টেস্টিংও করতে পারে, আমাদের সাথে কাজ করে পার্টনারশিপ হতে পারে বা ইন্ডিপেন্ডেন্টলি তারা করতে পারে। সো সুযোগ আছে, কিন্তু আমরা মনে হয় এই জায়গাটাতে একটা বড় জায়গা আমরা যেটা গ্যাপ পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের হয়তো নলেজ আছে বাট সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নাই, এবং আমরা অনেক বেশি ইম্পোর্ট নির্ভর, আগেও বলেছি। আমরা অনেক সলিউশনও দেখছি বাইরে থেকে আনা হচ্ছে, আমরা নিজেরা ডেভেলপ করছি না কারণ ওই যে স্কিলটা তৈরি করা হয়নি। আরেকটা যেটা হয়েছে যে কনজিউমার ডিমান্ডের থেকে এখনও ডিজিটাল লিটারেসিতে একটা গ্যাপ আছে, যার কারণে আপনি চাইলেই স্মার্ট ডিভাইস নিয়ে মার্কেটিং করে যে আপনি সে ধরনের এক্সপেক্টেড কাস্টমার পাবেন সেটার হয়তো নিশ্চয়তা অনেক ইনভেস্টর প্রথমেই পাচ্ছে না। এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট অফকোর্স, বাট আপনি যদি আমার কাছে সহজভাবে জিজ্ঞেস করেন আমার পার্সোনাল অপিনিয়ন এবং আমরা যেটা দেখছি যে বাংলাদেশে প্রচুর ডিমান্ড আছে। নিঃসন্দেহে। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে আরও কিছু প্রশ্ন করবো, র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম। জনাব শাহেদ আলম, আপনার মনে আছে কিনা জানি না, আপনাকে আমরা এর আগে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করেছিলাম। আজকে নতুন 10টা করবো, ইয়াংরাই পাঠিয়েছে। আজকে আমি প্রথম প্রশ্নটা করে ফেলি, তারপর আমরা একে একে সবগুলোর উত্তর জানবো। প্রথম প্রশ্ন, আজকে তারা জানতে চায় আপনার কাছে বাংলাদেশের মানুষের যদি ইন্টারনেটের চাহিদার কথা বলি, তারা আসলে কোনটা বেশি চায়, সস্তা ইন্টারনেট নাকি ভালো ইন্টারনেট? সস্তা ইন্টারনেট। সস্তা ইন্টারনেট। দ্বিতীয় প্রশ্ন, 5G আগে নাকি ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট আগে? ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট আগে। তৃতীয় প্রশ্ন, কর্মীদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন কোনটি, বেতন না ইনোভেশনের স্বাধীনতা? ইনোভেশন। চতুর্থ, টেলিকম কোম্পানিগুলোর ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে, কানেক্টিভিটি প্রোভাইডার নাকি ডিজিটাল সার্ভিস ইকোসিস্টেমের উপর বেস করে? ডিজিটাল সিস্টেম ইকোসিস্টেম প্রোভাইডার হিসেবে। 5 নম্বর, ডিজিটাল ইকোনমির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি, নীতি, প্রযুক্তি নাকি মানসিকতা? এই মুহূর্তে নীতি। কেন? অনেকগুলো নীতি আছে যেটা করা সহজ কিন্তু আমরা করছি না, বা আমরা সেই জায়গাগুলোতে পৌঁছতে পারছি না। নীতি যদি সহজ হয় অন্য জিনিসগুলো দেখবেন অটোমেটিকলি চলে আসছে। ওকে, 6 নম্বর প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কর্মীদের কাজ কেড়ে নেবে নাকি তাদেরকে শক্তিশালী করবে? আরো শক্তিশালী করবে। এটা নিয়ে যদিও ডিবেট আছে। এই মুহূর্তে যিনি তরুণ পেশাজীবী মাত্র প্রফেশনাল লাইফ শুরু করেন, তাকে আপনি কি পরামর্শ দেবেন? প্রথম পরামর্শ হবে আপনার কোন সেক্টরে কাজ করবেন সেটা বড় ব্যাপার না, বাট আপনার স্কিলটা আপনি পুরোপুরি কাজে লাগাতে পারছেন কিনা এই জায়গাটাতে মনোযোগ দেওয়া, এবং আসলে আপনি কোন জায়গাটাতে কাজ করতে পারবেন আপনার জন্য ইন্টারেস্টিং হবে সেই জায়গাটা খুঁজে বের করা।
ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আপনি তো বস, কর্পোরেট লিডারশিপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনার কাছে? কর্পোরেট লিডারশিপের বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে আহ, আমি যদি বলি সেটা নলেজ বেসড অথবা ইনফরমেশন বেসড ডিসিশন মেকিং। আমরা যখন কোনো ডিসিশন মেক করি, অনেক ক্ষেত্রেই যেটা হয় আমরা ডিসিশনটা মেক করি হুইমসিক্যালি অথবা স্পার অফ এ মোমেন্ট। আমরা ডেটা দিয়ে বা ইনফরমেশন দিয়ে অনেক সময় ডিসিশনটা নেই না, যেটা আমাদের নেওয়া উচিত। 9 নম্বর প্রশ্ন এই রিলেটেডই ছিল, কিন্তু আমি প্রশ্নটা করতে চাই, আপনি যদি আরেকটু ইলাবোরেট করতে চান। যখন কঠিন সময় আসে, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনি কোনটিতে বেশি নির্ভর করেন, ডেটা নাকি গাট ফিলিং বা এক্সপিরিয়েন্স? অবশ্যই এক্সপিরিয়েন্স, বাট এক্সপিরিয়েন্সটা আসে হচ্ছে বিভিন্ন ডেটার উপর নির্ভর করেই। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, একটু হাইপোথেটিক্যাল, বাট জানতে চাই, যদি আপনাকে কখনো সুযোগ দেওয়া হয় যে আপনি বাংলাদেশের টেলিকম সেক্টরে কোনো একটি নীতি বদলাবেন, আপনি কোনটাকে সবার আগে চেঞ্জ করতেন? আমি প্রথমেই যেটা করতাম সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে আইনটা আছে সেটা পরিবর্তন করার জন্য। কারণ যে আইনটা আছে সেটা 2001 সালে করা হয়েছিল, 2010 সালে কিছু অবজেক্টিভ নিয়ে পরিবর্তন করা হয়েছিল। আমরা মনে করি যে সেটা আসলে ব্যাকওয়ার্ড ছিল। আমাদের 2001 সালে ফিরে গিয়ে সেই 2001 সালের আইনটাকে পরিবর্তন করা, সময়ের সাথে সময় উপযোগী করাটা খুবই জরুরি দরকার। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার আপনারা সেগুলো পেয়ে গিয়েছেন। এবার একটু ওনাদের বড় প্রশ্নের দিকেই যেতে চাই। যে আইডিয়াটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম, যে টেলিকম বা মোবাইল ফোন অপারেশন ইজ অ্যাকচুয়ালি টার্নিং ইনটু সামথিং ভেরি ডিফারেন্ট, ট্রান্সফর্ম ইনটু সামথিং ভেরি ডিফারেন্ট, সো ইট ইজ গোয়িং টু বি হাইব্রিড ইন্ডাস্ট্রি, ইফ আই এম নট রং। তারা যেটা জানতে চায় যে একটা সময় ছিল যে হয়তো প্রকৌশল পড়ে তারা জানতে পারতেন যে কোন সেক্টরে তারা পার্টিকুলারলি কাজ করছেন, কিন্তু এখন তারা দেখতে পাচ্ছেন যে প্রকৌশল পড়ে আসলে যিনি ইঞ্জিনিয়ার তাকেও ডেটা অ্যানালিটিক্স সম্বন্ধে জ্ঞান রাখতে হচ্ছে বা অন্য কোনো আলাদা আউট নলেজ রাখতে হচ্ছে। তারা যেটি জানতে চান যে এই যে ক্রস ডিসিপ্লিনারি এক ধরনের কি বলবো স্কিল এখন দেখা হবে বা আগামীতে চাকরির বাজারে খোঁজা হবে, এটা আসলে কিভাবে তাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখন থেকে তারা শুরু করতে পারেন? এক, দ্বিতীয়ত হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে আসলে এই প্র্যাকটিসটা সত্যিকার অর্থে শুরু হয়েছে কিনা, বা এটা নিয়ে ইন্ডাস্ট্রিগুলোর সামনে আলাদা কোনো ইনিশিয়েটিভ নেবে কিনা প্রশিক্ষণ দিয়ে? আমরা মনে করি যে টেলকো ইজ স্মল স্পেস। অপারেটরদের ডাইরেক্ট এমপ্লয়মেন্টের জায়গাটা হয়তো অত বড় না, আপনি খুব বেশি হলে 10,000 বা 15,000 মতন ধরবেন। বাট এর বাইরে কিন্তু একটা বিরাট স্পেস রয়ে গেছে। যেমন আমি বলি, যদি আমাদের দিক থেকে চিন্তা করেন, আমরাও এখনও প্রচুর সলিউশন আমাদেরকে বাইরে থেকে আনতে হচ্ছে, আমরা লোকালি পারছি না, লোকালি ডেভেলপড হচ্ছে না। আমরা যেটা করছি, আমাদের অনেক আইটি কোম্পানি আছে যারা রিসোর্স আউটসোর্স করছে, কিন্তু রিসোর্সদেরকে দিয়ে সে ধরনের ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে না, আইটি ডেভেলপমেন্ট হচ্ছে না, সলিউশন তৈরি হচ্ছে না, আমরাও সেজন্য ইম্পোর্ট করতে হচ্ছে। এই জায়গাতে অনেক আপনার যারা আইটিতে কাজ করছে তারা অবশ্যই বেসিক থেকে শুরু করে এখন সব কিছু এআই নির্ভর হয়ে যাচ্ছে। আপনার নর্মাল একটা কাস্টমার সার্ভিসও এখন এআই চলে আসছে, কারণ একটা কল যখন জেনারেট করে কাস্টমার, সাথে সাথে কিন্তু সেই কল থেকে কাস্টমার সমস্ত ডেটা থেকে রিকমেন্ডেশন পর্যন্ত কিন্তু স্ক্রিনে চলে আসতে হচ্ছে। তারপরে যে কল সেন্টারে যে লোকটা অ্যান্সার করছে সে কিন্তু সেই ডেটা দেখে তাকে রিপ্লাই করছে, সে কিন্তু ততক্ষণে তার কাছে সমস্ত ইনফরমেশন সামনে রয়ে যাচ্ছে। এই যে ইন্টারাকশনের ব্যাপারটা, এটা কে করবে? এটা আমাদের যারা নতুন প্রজন্ম তাদেরকে কিন্তু এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে। আমি উদাহরণ দিয়ে বললাম, এখন যারা নতুন আসবে তাদেরকে খুঁজতে হবে, শুধু যে আমাদের টেলকোতেই কাজ করতে হবে তা না। আমি যেটা বললাম, পেরিফেরাল অনেক কিছু আছে, সলিউশন আছে। আমরা এখন দেখছি যে অনেকে, যেটা একটু আগে হয়তো আমি একটু ক্রিটিসাইজ করেছি যে আমরা প্রচুর ইম্পোর্ট করছি সলিউশনে, বাট সেখান থেকেও কিন্তু স্কেল বাড়ানোর ব্যাপার আছে, সেখান থেকে নতুন কিছু ডেভেলপ করার ব্যাপার আছে। বাট সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এইখানে আবার আমরা দেখি যে স্টার্টআপগুলো যখন তৈরি হয়েছে, এখানে সেই স্টার্টআপগুলোকে যথেষ্ট ফান্ডিং দেওয়ার পরেও তারা ভালো করতে পারছে না, অনেকগুলো স্টার্টআপই। হ্যাঁ, এটা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ স্টার্টআপ, কিন্তু এই ধরনের পার্সেন্টেজ আমরা অন্য কোনো জায়গায় তেমন একটা দেখি না, যে ধরনের পার্সেন্টেজ আপনার ফেলিয়ারের দিকে যাচ্ছে। এটার কারণটা হচ্ছে আবারও আমরা সার্ভিসটা ডেলিভারি দিতে পারছি না। এই জায়গাগুলোতেও কিন্তু আমাদের যারা নতুন প্রজন্ম ইউনিভার্সিটিগুলো থেকে বের হচ্ছে কাজ করতে পারে। সো ওভারঅল কিন্তু এখনও আমাদের কাছে মনে হয় যে এখানে একটা বড় ধরনের আপনার স্কোপ আছে, বাট আমাদেরকে শুধু চাকরি খুঁজলেই হবে না, আমাদের কিন্তু একটু এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করতে হবে, নিজেদেরকে মেন্টালিটি থাকতে হবে এবং নিজেরা উদ্যোগ নিয়ে একটু রিস্ক নিতে হবে,
তাহলেই কিন্তু একটা বড় ধরনের সুযোগ আমাদের এখানে আছে। ডেফিনেটলি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটু 1 মিনিটেই জানতে চাই, বাংলাদেশের এই টেলিকম সেক্টরকে আপনি 1 দশক পরে কোথায় দেখেন? আমরা 1 দশক পরে যদি চিন্তা করি তাহলে দেখব যে এটা এখন যে ইম্পর্টেন্সটা আছে সেই ইম্পর্টেন্সটা তখন থাকবে না, কারণ এটা নর্মাল একটা বিষয় হয়ে দাঁড়াবে এবং সবার কাছেই তখন স্মার্টফোন থাকবে এবং সার্ভিসগুলো খুবই অ্যাক্সেসেবল হয়ে যাবে। তখন আমাদেরকে আসলে চিন্তা করতে হবে সেই সার্ভিসগুলো বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেগুলো নিয়ে। আমরা এখন কিছুদিন পরে আমি 1 দশক পরে আমি বলবো যে টেলকো থাকবে না, একেবারে প্রযুক্তি কোম্পানিতে। হ্যাঁ, প্রযুক্তি কোম্পানিতে চলে যাবে, যেখানে ফিনটেকও থাকবে, আপনার ব্যাংকিংও থাকবে, আপনার হাতের মুঠোতেই সব থাকবে। তবে এখানে একটা জিনিস আছে, পৃথিবী পরিবর্তন হচ্ছে। আমি এখন যেটা হয়তো ফোরকাস্ট করছি সেভাবে নাও হতে পারে, এটা অন্যভাবে হতে পারে। যেমন অনেকেই বলে ডিভাইসের একটা বড় ধরনের পরিবর্তন হবে, মোবাইল হ্যান্ডসেটই থাকবে না, আপনার ওয়্যারেবল ডিভাইসে চলে যাবে। আপনার হয়তো চশমার মাধ্যমেই আপনি যেসব করছেন সেসব করতে পারবেন, আপনার ঘড়ি, চশমা ইত্যাদি, আপনার হাতে কিন্তু আর মোবাইল সেট থাকবে না। সো 1 দশক পরে আমরা সেই জায়গায় যাব, সেই জায়গার জন্য কি আমরা প্রস্তুত কিনা, আমাদের নতুন প্রজন্ম প্রস্তুত কিনা, আমাদের এডুকেশন সিস্টেমটাকে আমরা সেভাবে প্রস্তুত করছি কিনা, এটা আমাদেরকে একটু ইভালুয়েট করা দরকার। নিঃসন্দেহে। ডক্টর শাহেদ আলম, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, ঠিক যেই কথাটি উনি শেষ করলেন সেই সূত্রটা ধরেই বলতে চাই, এক ধরনের গবেষণা হয়েই গিয়েছে। আপনারা অনেক টিভি সিরিজে নতুন নতুন যেগুলো আছে সেগুলোকে দেখতে পাবেন। সেটা হচ্ছে যে আগামীতে হয়তো যে হ্যান্ডসেটটা আমরা দেখছি বা এই যে ডিভাইসগুলো আমাদের হাতে আছে, এগুলোতেই যে আসলে আমাদের ইন্টারনেট বা ডিজিটাল ব্যবহার সীমাবদ্ধ থাকবে তা না। এখন তো আমরা শুনি চশমা চলে আসছে, ঘড়ি তো আমরা ব্যবহার করছি, আরও অনেক ধরনের আমাদের বাসার ফার্নিচারগুলোতে আসলে আমরা আগামীতে আসলে ইন্টারনেট বা যে কোনো ধরনের ডেটা আমরা ব্যবহার করে আমাদের সেই অ্যাক্সেসিবিলিটিগুলো এনশিওর করতে পারবো। এরকম গবেষণাও কিন্তু এখন হয়ে অনেকটুকু এগিয়েও গিয়েছে। এগুলো হয়তো সামনে আমাদের লাইফস্টাইলের পার্ট হয়ে যাবে। কিন্তু যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে প্রযুক্তির ইভলভ, সেটিকে অ্যাডপ্ট করার জন্য এবং সেটিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যে অবকাঠামো দরকার, যে নীতি দরকার, যে প্রস্তুতিগুলো দরকার, সেটি আসলে আমরা কতটা নিতে পারছি সেটি আসলে দিন শেষে গুরুত্বপূর্ণ। এবং শাহেদ আলম শেষ যেটি দিয়ে করলেন সেটা হচ্ছে যে এডুকেশন, অর্থাৎ আমরা আমাদের শিক্ষাগত যে বিবর্তন, সেখানে আমরা আসলে কতটুকু এসব প্রযুক্তিকে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি বা সেটি না হয়ে থাকলে কি কি করা যেতে পারে। এখন তো ছোট ছেলে মেয়েদেরকে শুরু থেকেই প্রোগ্রামিং শেখানোর এক ধরনের চেষ্টা শুরু হয়ে গিয়েছে। সেটি যদি করা হয়ে থাকে সেটি আসলে ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, স্ট্রাকচার্ড ওয়েতে কীভাবে করা যায় সেটি নিয়ে বোধহয় এখন থেকেই ভাবার সুযোগ হয়ে আছে। আরেকজন করবে এই ধারণা থেকে বের হয়ে আসে আসলে নিজেদের কাজটা নিজেদের জায়গা থেকে শুরু করে ফেলতে হবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন।